প্রিয় দর্শক, শুভেচ্ছা জানাই আপনাদের সংসদ কথা অনুষ্ঠানে। এটি দেশ টিভির একটি বিশেষ অনুষ্ঠান। আমরা বর্তমান যে নবম সংসদ সেটি তার মেয়াদ শেষ করতে যাচ্ছে, তার ঠিক আগে আগে আমরা এই অনুষ্ঠানটি করছি একেবারেই জাতীয় সংসদকে নিয়ে। আমরা জানি আমাদের দেশ সংসদীয় গণতন্ত্রের মধ্য দিয়ে গণতন্ত্রের অভিযাত্রায় রয়েছে এবং সংসদীয় গণতন্ত্রের প্রাণ হলো সংসদ সদস্যরা এবং জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদ কি ভূমিকা পালন করছে বা কতটুক করতে পারছে, বা আমরা যদি বলি যেহেতু একটি সংসদ শেষ করছে, আরও একটি সংসদ নির্বাচন সামনে আসছে, আমরা একটু ভবিষ্যতের দিকে তাকাতে চাই। অর্থাৎ সামনের জাতীয় সংসদে সংসদ সদস্যরা আরও কি ভূমিকা পালন করতে পারেন, আরও কি সংসদকে কার্যকর করতে পারেন, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের এই বিশেষ অনুষ্ঠানটি পরিকল্পনা করা হয়েছে। আজকে আমরা কথা বলবো, আমাদের যে অনুষ্ঠান সে অনুষ্ঠানের বিষয় আমরা এভাবে নির্ধারণ করেছি যে সরকার এবং সংসদের কার্যক্রম তদারকিতে জাতীয় সংসদ সদস্যদের ভূমিকা। এবং এই বিষয়ে আজকে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন, আমার বায়ে রয়েছেন মোহাম্মদ ফজলুল আজিম। তিনি জাতীয় সংসদ সদস্য, নোয়াখালী ৬ থেকে তিনি নির্বাচিত হয়েছেন তিনবারের মতন। তিনি আছেন আমাদের সঙ্গে এবং তার সঙ্গে রয়েছেন প্রথমবারের মতন জাতীয় সংসদে নির্বাচিত হয়েছেন জনাব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। আজকে এই দুজনকে নিয়ে আমরা এই বিষয়টির উপর আলোচনা করব। আমি স্বাগত জানাই মোহাম্মদ ফজলুল আজিম এবং ওয়ারেসাত হোসেন বেলাল আপনাদের এই সংসদ কথা অনুষ্ঠানে। আমি প্রথমে আপনাকে দিয়ে শুরু করতে চাই, কারণ আপনি অভিজ্ঞতম সংসদ সদস্য। আপনি সরকারি দলে ছিলেন, বিরোধী দলে ছিলেন, বর্তমান সংসদে আপনি আছেন স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে। আমরা যদি শুরুটা এভাবে করি যে আইন প্রণয়ন ছাড়া, আমরা জানি যে সংসদ সদস্যরা হলেন আইন প্রণেতা। আমরা আইন প্রণয়নের বিষয়টি একটু পরে আসব। আইন প্রণয়ন ছাড়া সরকারকে জবাবদিহি করতে সংসদে বা সংসদ সদস্যদের আর কি কি ভূমিকা রাখার সুযোগ আছে, বা আপনারা সেটা কিভাবে দেখেন? সুযোগ আছে, সেটা বইপত্রে কেতাবে, কিন্তু বাস্তবিক সুযোগ নেই। বিরাট সুযোগটি হলো প্রত্যেকটি মন্ত্রণালয়ের তদারকি করার জন্য সংসদ থেকে একটি সংসদীয় কমিটি আছে এবং সেই কমিটিতে সর্বদলীয় সদস্য থাকে, নির্বাচিত সংসদ সদস্য সর্বদলীয় থাকে এবং সেখানে একজন সভাপতি থাকেন। এবং এখন যেটা আছে, এর আগে অন্য ছিল, তারপরে গত ২-৩ সরকারের সময় থেকে এটা বদল হয়ে আগে মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে নিয়োজিত মন্ত্রী মহোদয় তিনি এই কমিটির প্রধান থাকতেন। এখন কিন্তু তা হচ্ছে না। এই কমিটি থেকে একজন সিনিয়র মোস্ট অথবা বিভিন্ন বিবেচনায় যাকে ধরে নেওয়া হয় যিনি পারবেন, আদার দেন দ্য মিনিস্টার, একজনকে সভাপতি করা হয়। মিনিস্টার ইজ অলসো মেম্বার অফ দিস কমিটি। তো এইখানে অনেক বিষয় নিয়ে আলাপ আলোচনা করার কথা এবং সেটা সেই হিসাবে তদারকি করার কথা। অর্থাৎ সংসদীয় কমিটিগুলোর একটা ভূমিকা আছে, যেটা বললাম বই পুস্তকে, কিন্তু বাস্তবিক পক্ষে এই কমিটির তদারকি করার জন্য এমন কোনো ক্ষমতা দেওয়া হয়নি। যে কারণে অনেক সময় দেখা গেছে যে সরকারের অথবা সরকারের বাইরে অনেক ব্যক্তিকে ডাকা হয়েছে, তারা আসেনি এবং না আসলে কি করা যাবে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়নি যে তাকে মানে যে জোর করে তো আনা যাবে না, সেরকম ব্যবস্থাটা কিছু করতে হবে। কিন্তু অন্যান্য দেশের গণতন্ত্রে সংসদীয় কমিটি কাউকে যদি দাওয়াত আসার জন্য আমন্ত্রণ করে যে আপনি আসুন, আপনার সাথে আমরা কথা বলতে চাই, দে আর অবলাইজ টু কাম। তো সেটি একটি কথা। ২ নম্বর হলো যে এখানে অনেক সিদ্ধান্ত হয় এবং যেগুলো স্বভাবতই মন্ত্রণালয় সংক্রান্ত, যেই মন্ত্রণালয়ের তদারকি করার জন্য এই সংসদীয় কমিটি, সেই মন্ত্রণালয় সংক্রান্ত অনেকগুলো সিদ্ধান্ত হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এগুলো কার্যকর হয়। সত্যিকার অর্থে আমাদের যে সংসদীয় গণতন্ত্র, আমি অতীতেও দেখেছি, এখনও আমি আছি একটি কমিটিতে, আমি অতীতেও দেখেছি, এগুলো যেটা বললাম কেতাবে আছে, বইতে আছে, কিন্তু কোনো কার্যকর কোনো ব্যবস্থা নেই। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে। ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, আপনি প্রথমবারের মতন জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নেত্রকোনা ৫ আসন থেকে। আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হিসাবে আপনি কাজ করছেন। একটি সংসদ তো মেয়াদ শেষ হতে যাচ্ছে। সো
ফজলুল আজিমের অভিজ্ঞতাটি অন্যরকম, আপনার জন্য একটি নবতর অভিজ্ঞতা। সংসদ সদস্য হিসেবে আপনি এই দীর্ঘ সময় যে পার করলেন, তাতে আপনার কি মনে হয়েছে যে সংসদ সদস্যদের আসলে অনেক ভূমিকা রাখার আছে কিন্তু রাখতে পারছি না, এরকম কোনো ফিলিংস কি আপনার হয়েছে কিনা? আমি প্রথমে ফজলুল আলম ভাইকে ধন্যবাদ জানাবো এই জন্য। ধন্যবাদ জানানোর এই অর্থে যে উনি যে কথাটা বলেছেন এটা সত্য, সর্বাংশে বলবো না। আচ্ছা, এবং পাশাপাশি এটাই উদাহরণটা ওনাকে দিয়ে আমি দেব। সেটা হচ্ছে যে একা আজিম ভাই কি করেছেন, বিরোধী দল তো সেই অর্থে সংসদে আসেনি নাই বলা চলে, কিন্তু বিরোধী দলের পুরো জায়গাটাই কিন্তু উনি গরম করে রেখেছেন একদম। বিরোধী দলের দায়িত্ব উনি নিয়েছেন এবং প্রতিটা জায়গায় যে কথাগুলো বিরোধী দলের বলার কথা ছিল সংসদে এসে প্রতিটা জায়গায় সেই কথাগুলো ধরিয়ে দিয়েছেন সরকারকে। প্রাণবন্ত হয়েছে সংসদ। এখন কার্যকর করার কথা যেটা বলা হয়েছে, কার্যকর করার ক্ষেত্রে আমি বলবো, আপনি জানেন বাংলাদেশে এখন পর্যন্ত 1200 আইন আছে। 1200 যে আইনগুলো তৈরি হয়েছিল সেই ব্রিটিশ আমলে, পাকিস্তানি আমলে তৈরি হয়েছিল। এখন সেই আইনগুলো তো কোনো অর্থেই একটা জনমুখী আইন হতে পারে না, জনমুখী আইন হয়ও নয়, জনগণের জন্য এই আইন তৈরি হয়নি। এখন সেই আইনগুলোকেও কিন্তু আমরা পরিবর্তন করতে পারিনি। না পারার কারণে এখানে যে কথাগুলো বলা হয়েছে, যে আইনগুলো পাশ হয়েছে, সেখানে যে আমরা আবার নির্ভর করতে হয়েছে তাদের উপর। আবার পাশাপাশি আরেকটা বিষয় আমি লক্ষ্য করেছি, সেটা হয়েছে এটা আমি সব অর্থে বলবো না, অনেক মেধাসম্পন্ন আমাদের সংসদ সদস্য আছে, কিন্তু আমাদের মেধার স্বল্পতাও পাশাপাশি আছে। কমিটি ফাংশনস নিয়েই মূলত কথাটি বলেছি। আমরা যদি আরেকটি প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে যে সংসদ সদস্যরা কি ভূমিকা রাখেন ফ্লোরে বা কি রাখতে পারেন। আমরা জানি সংসদ সদস্যরা প্রশ্নোত্তর পর্বে অংশ নেন, কখনো কখনো মনোযোগ আকর্ষণী নোটিশে আসেন, কখনো মুলতবি প্রস্তাব দেন, কখনো পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যান। তো এই যে তাদের এই ভূমিকাটা, এর বাইরে কি আর কিছু নাই? যে আপনি যেগুলো বলছেন প্রশ্নোত্তর পর্ব অথবা জনগুরুত্বপূর্ণ সম্পূর্ণ 71 মিনিটের বক্তব্য অথবা মুলতবি প্রস্তাব, আমি গত 3বার সংসদ সদস্য ছিলাম, আসলে কোনো মুলতবি প্রস্তাব এই সংসদে আলোচিত হয়নি। কারণ সেখানে ওই একই বাধা বিপত্তি, এই পার্টি ইন পাওয়ার, এইটা কেন যেন একটা মুলতবি প্রস্তাব না মানে এইটা ডিফিট হয়ে গেল গিয়ে, অথবা সাম কাইন্ড অফ এটাকে ইনসাল্ট হিসাবে ধরা হয়, সেই জন্য মুলতবি প্রস্তাব অনেক জমা হয়, একটাও গৃহীত হয় না। একটাও হয় না। আচ্ছা, হয়নি আজ পর্যন্ত। আচ্ছা, 2 নম্বর হলো আপনি বলছেন প্রশ্নোত্তর পর্বে আগে ছিল রেওয়াজ, যেদিন প্রশ্নোত্তর থাকবে যেই মন্ত্রী মহোদয় উনি উপস্থিত থাকবেন। বিশেষ ক্ষেত্রে হয়তো মন্ত্রী থাকতে পারেনি অথবা বিদেশে গেছেন, সরকারি দায়িত্বে আছেন, যেতে যাওয়াটা স্বাভাবিক। সেখানে তার স্টেট মিনিস্টার যিনি আছেন উনি দেবেন, অথবা অ্যাটলিস্ট স্ট্যান্ডিং কমিটির যিনি চেয়ারম্যান আছেন তিনি নেবেন। আর ওখানে কিন্তু গ্যালারিতে সচিব মহোদয় থাকতে হবেই, সচিব সেক্রেটারি সাহেব থাকবেনই। কিন্তু এখন এইটা এমনভাবে আসছে দেখলাম তো, আই এম নট পয়েন্টিং ফিঙ্গারস অ্যাট এনি পার্টি হিয়ার। এখন সেগুলো কোনো খবরই নেই। একটা হলো প্রশ্নোত্তর পর্বে আমরা প্রশ্ন জিজ্ঞেস করেছি, যিনি মন্ত্রী উনি নেই, মন্ত্রী থাকছেন না, বা অন্য আরেকজন কথা বলছেন, স্টেট মিনিস্টার উনিও হয়তো নেই, আরেকজন বলছেন। আর তাহলে যদি স্পিকারে বলা হয় উনি এটা পিছিয়ে দেবেন। আমি জানতে চাচ্ছি, যখন অন্য আরেকজন কথা বলছেন তার পক্ষে, তখন ওই গ্যালারিতে সচিবরা কি থাকছেন? না, থাকছে না। সচিবরা তো একেবারে সচিবালয়ে কেউ থাকছেন না। ওই মন্ত্রণালয়ে অন্তত একজন সেকশন অফিসার লেভেলে যদি কেউ থাকে উনি হয়তো নোট করতে পারেন। আগে কিন্তু সচিবরা থাকতো। এখনো 2-1 ক্ষেত্রে যেখানে অ্যাডভাইজার, বাঘা অ্যাডভাইজার আছে, অথবা মন্ত্রী না, বাঘা অ্যাডভাইজার। আসলে তো আমাদের এইবারকার গণতন্ত্র গণতন্ত্র চালিয়েছে আমরারা। আমাদের এই সংসদ 9th পার্লামেন্টে যে আমরা যে নির্বাচন করে আসলাম, সংসদীয় গণতন্ত্র অথবা সংসদীয় সরকার, রাজনৈতিকভাবে নির্বাচিত সরকার, এটা চালিয়েছে আমরারা, আমাদের তথাকথিত উপদেষ্টারা। আমরা তো কেউ চালাতে পারিনি। কাজে আমি দেখেছি 2-1 সময় এরকম বাঘা উপদেষ্টার কোনো যদি বিষয় থাকে, উপদেষ্টা নিজে থাকেন, না হলে তার সচিব কিন্তু থাকে সেখানে। 71 বিধিতে আরও খারাপ অবস্থা। 71 বিধি 30 মিনিট হয়, 2 মিনিট করে 15 জন মাননীয় সংসদ সদস্য তার এলাকার সমস্যা নিয়ে তুলে বলে। কিন্তু এগুলো
রিসেন্টলি ভেরি রিসেন্টলি এগুলো রেকর্ডের হচ্ছে দেখি একটা বই দেয় আমাদেরকে কি করা হচ্ছে, কিন্তু এর আগে তাও ছিল না। কিন্তু তারপরে কাজ, আর কত তো 71 বিধি বললাম, একটিরও শুরা হয়েছে, কেউ কেউ খবর নিয়েছে, জেলা পর্যায়ে মফস্বল পর্যায়ে কোনো এর খবর গিয়েছে, যায়নি। হু বদার্স। অনেক ক্ষেত্রে কোরামও থাকে না এখন, আপনারা লক্ষ্য করেছেন। অনেক ক্ষেত্রে সেই দিনও অনেকগুলো আইন প্রণয়ন হয়েছে। আমাকে একজন একটা স্লিপ পাঠিয়েছিল, একজন সাংবাদিক, যে কোরাম নিয়ে আপনি তোলেন। তা আমি দেখলাম যে এর আগে আমি তুলেছিলাম, এটা বিব্রত, আমি তুলিনি, বিলিভ মি, আমি তুলিনি যে কোরাম নিয়ে, কিন্তু আইন প্রণয়ন হয়ে গেছে, আইন প্রণয়ন হয়ে গেছে। দিস ইজ দ্য লাস্ট সেশন অফ দ্য পার্লামেন্ট, কাজে অনেকগুলো আইন আছে, এগুলো প্রণীত হতে হবে গিয়া। তো সেই জন্য বলছি, আমরা কিন্তু ওই যে বললাম বিদগ্ধ, আমরা উই আর লুজিং ইন্টারেস্ট। বেলাল এসছে প্রথমবার, আশা করি আগামীতেও সে নির্বাচিত হবে, আবারও আসবে। সে ভালো নেতা, স্থানীয়তার সুনাম আছে, পারিবারিক সুনাম আছে। কিন্তু কথা হলো, এইভাবে তো আর সংসদ চললে সংসদের প্রতি আগ্রহ কমেই যাবে। জনাব ফজলুল আজিম এবং ওয়ারিসাত হোসেন বেলাল, আমরা কথা বলছি আসলে যে সরকার এবং সংসদের কার্যক্রমের তদারকিতে জাতীয় সংসদ সদস্যদের ভূমিকা। আমাদের স্টুডিওর বাইরে কয়েকজনের কাছে গিয়েছিলাম এই বিষয়ে তাদের মন্তব্য শুনতে, একটু তাদের কথাগুলো শুনে নিতে চাই। আমাদের দেশের সংসদ কতদূর কার্যকর এবং সংসদ সদস্যরা কতদূর স্বাধীন মুক্ত থেকে মতামত প্রকাশ করতে পারেন, বক্তব্য রাখতে পারেন, এটা যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করি, তাহলে আমাদেরকে ফিরে যেতে হবে যে আমাদের রাজনৈতিক সংস্কৃতি এবং ওভারঅল রাজনৈতিক যে ডেভেলপমেন্টের স্তর আমাদের দেশে সেখানে কিন্তু ফিরে যেতে হবে। অর্থাৎ প্রিসাইজলি আমি যেটা বলছি, একদিকে যেমন আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে যে আপনার দলের হুইপিংয়ের বিপরীতে যদি আপনি ভোট দেন বিরোধী দলের সাথে, ব্রিটেনে দেখবেন যে পার্টি ইন পাওয়ার, তার একটা মোশন হয়তো সেই দলের যারা সদস্য তার বিরুদ্ধে ভোট দেয়। একমাত্র যেটাকে বলি আমরা যে অর্থ বিল যেটা আছে, সেই অর্থ বিলের সময় তারা তার পক্ষে থাকেন, অন্য যে কোনো বিলের সময় তারা দিতে পারেন, কারণ অর্থ বিলের ভোটাভুটিতে হেরে গেলে গভর্নমেন্টের পতন হয়। কিন্তু আমাদের দেশের সরকারের স্ট্যান্ডের বাইরে ইভেন বিরোধী দলের সদস্যরা তার বিরোধী দলের স্ট্যান্ডের বাইরে কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারে না। এটা না পারার কারণ সাংবিধানিক বাধ্যবাধকতা একটা আছে, যেটা আমি বলেছি। দ্বিতীয় যেটা হলো যে ভোটাভুটি আপনি না দিনে, কিন্তু কথা তো আপনি ওখানে বলতে পারেন। সেই কথা বলার ক্ষেত্রেও তো বিপদ আছে। বিপদটা হলো এই যে মুক্তভাবে, স্বাধীনভাবে, বা যদি বলি ক্রিটিক্যালি একটা বিষয়কে আমরা যদি তুলে ধরি, সেটা কি আমাদের যারা নেতা, নেতৃত্ব বা নেতৃবৃন্দ আছেন, তারা কি সেটা প্রশংসার চোখে দেখবেন? দেখবেন না। বরং যেটা হবে যে সংসদের ভেতর হোক, সংসদের বাইরে হোক, যারা রাজনৈতিক অঙ্গনে রয়েছেন, তারা দেখবেন যে নেতা, নেতৃত্ব বা পার্টির অফিসিয়াল লাইন, সেইটাকে ধারণই শুধু করে নয়, সেখানে একটা প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা হলো যে কে কত লয়াল এবং কে কত বেশি এবং উচ্চ স্বরে বক্তব্যটা তুলে ধরে পার্টির যারা হাই আপস বা হাই কমান্ড তার দৃষ্টি আকর্ষণ করতে পারে। কেননা এটা মূলত পরবর্তী পর্যায়ে কোনো না কোনোভাবে এর মধ্যে দিয়ে তারা রিওয়ার্ডেড হবে। এটা কিন্তু হলো আমাদের দেশের সংস্কৃতি। যে কারণে আপনি দেখবেন যে একটা জিনিসকে ক্রিটিক্যালি না দেখে, বরং যেটা বলি আমরা অনেক সময় যে স্তুতি যদি বলেন, বা সেই পন্থা অবলম্বন করে থাকে। আমরা একটি বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, সংসদ কথায় একটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো এই আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবে। প্রিয় দর্শক, শুভেচ্ছা আরেকবার। আমরা আবার চলে এলাম আমাদের সংসদ কথা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি সরকার ও সংসদের কার্যক্রম তদারকিতে জাতীয় সংসদ সদস্যদের ভূমিকা।
এই বিষয়ে আলোচনা করছে। আমাদের সঙ্গে রয়েছেন জাতীয় সংসদ সদস্য ফজলুল আজিম এবং ওয়ারেসাত হোসেন বেলাল। বিরতির আগে আমরা কয়েকটি প্রসঙ্গে কথা বলেছি, এবার আরেকটি জায়গায় আমরা যেতে চাই যে সরকার যে অর্থ খরচ করে বিভিন্ন প্রকল্পে, প্রজেক্টে বা দৈনন্দিন বা বাজেট প্রণয়ন সব কিছুর মধ্যেই, তো সেখানেও তো সংসদের একটি নজরদারি আছে, সংসদ সদস্যদের ভূমিকা আছে। এই জায়গাটির কি অবস্থা? এই কমিটিতে আমার বসার সুযোগ হয়নি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি বলা হয়েছে। এখানে কিন্তু সাধারণভাবে অভিজ্ঞতা সম্পন্ন যারা ব্যক্তিত্ব আছেন সংসদে তাদেরকে দেওয়া হয়, অনেকে ভালো নামি দামি দেওয়া হয়েছে। এটা আগে আস্তে আস্তে কমে যাচ্ছে, এবার বোধহয় সবচেয়ে বেশি কমে গেছে। আমি আগে থেকে দেখলে কিছু কিছু কমতে কমতে এখন কিন্তু সত্যিকার অর্থে এই অ্যাকাউন্টস, পাবলিক অ্যাকাউন্টস বলতে খালি ওই অ্যাকাউন্টস না, সব কিছু মিলিয়ে জবাবদিহিতা একেই বলা হয় সত্যিকার অর্থে। সেই জবাবদিহিতার ক্ষেত্রে যেহেতু সংসদের যে একটা ক্ষমতা, দ্য অথরিটি অফ দ্য পার্লামেন্ট অ্যাজ এন ইনস্টিটিউশন, ইট হ্যাজ নট বিন এস্টাবলিশ প্রপারলি সো ফার। এবং এটা আরও দুঃখজনক হলো সত্য, এটা এখন নতুন নিয়ে আগেও হয়েছে, যেটা হলো যে দলীয়করণের কারণে এমন অবস্থায় এসছে অনেক সচিব আছে, ডিজি আছে, অথবা জেলা লেভেলের ডিসি, আপনি সংসদ সদস্য হিসেবে একটা টেলিফোন কল করলে সে রেসপন্ড করে না, এমনকি সরাসরি করলে বলে যে আমি একটা মিটিংয়ে আছি, যেহেতু আপনি বিরোধী দল অথবা স্বতন্ত্র, এবং কল ব্যাক করে না। কল ব্যাক পরে দ্বিতীয়বার বললে যে আমি তো ব্যস্ত ভাই, আপনাকে বলেছি। সো আই এম নট ইজ ব্রাদার, আই এম এন ইনস্টিটিউশন, আই এম এ মেম্বার অফ পার্লামেন্ট। এখন এটা যারা সরকারি দলে আছে, বেলাল বুঝতে পারবে না, তো ভাগ্যবান সরকারি দল এসছে। কখনো যদি বিরোধী দলের এমপি হয় তখন বুঝতে পারবে। এমনকি আমরা অনেক সময় জরুরি কাজে সচিব মহোদয়কে লাগানোর দরকার। তা আমাদেরও ছোটোখাটো অফিস আছে, আমরা তো সেক্রেটারি সাহেব আছে। আমি বললাম সকালে অফিসে গিয়ে বললাম যে অমুক লাগাও, তারপরে সে বিকাল গড়িয়ে গেল, হয়তো সেদিন পরে দিয়েই তোমাকে না বললাম যে অমুক সচিব, জি স্যার চেষ্টা করেছিলাম, তো উনি তো এরকম মিটিং ইত্যাদি সে মতো বলেছে লাগিয়েছে, সোফায় আছে। আর কেন বলে, স্যার আমি ও জিজ্ঞেস করেছিল, উনি বলছেন যে উনি যে সংসদ কোন দলের সংসদ সদস্য। তো যদি ক্ষমতাসীন দল বলা হয় হয়তো রিসিভ করবেন, হ্যাঁ মোটামুটি দেখেছি সেটা। কিন্তু বিরোধী দলের তো খবরই নেই। এখন তো স্বতন্ত্র ভাবলাম যে এবার বোধহয় একটু বেটার হবে, তাও হয়নি। কাজেই এগুলো যে রেসপেক্ট ফর দ্য ইনস্টিটিউশন, মেম্বার অফ পার্লামেন্ট ইজ অ্যান ইনস্টিটিউশন, হু কেয়ার্স, ওই জন্য পাবলিক অ্যাকাউন্টস কমিটি ইনফ্যাক্ট লেম ডাক হয়ে গেছে। ওকে, ধন্যবাদ ওয়ারেসাত হোসেন বেলাল। আপনার কাছে এই প্রসঙ্গটাতেই যাব যে ঠিক আছে, পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি করতে পারছে, কতটুকু এফেক্টিভ রোল প্লে করছে, সেটি একটি বিষয়। কিন্তু আমি বলছি যে যেখানে সরকারি অর্থ খরচ হচ্ছে, উনি বলছেন সচিবালয় চিত্র, যে আমার সঙ্গে সচিব আমাকে কতটুকু গুরুত্ব দিচ্ছেন, মন্ত্রণালয় কতটুকু তার মাইন্ড সেট আপে একজন সংসদ সদস্যের ইনস্টিটিউশনকে ধারণ করতে পারছেন, এটি একটি বিষয়। আর আমি বলছি যে আপনি যদি আপনার এলাকায় যদি দেখেন মিসইউজ অফ পাবলিক ফান্ড, যে বা এটা সরকারের গৃহীত একটি প্রকল্প, সেখানে নয়ছয় হচ্ছে, আপনি কি এটি সরাসরি সংসদের নজরে আনতে পারেন? এরকম কোনো ব্যবস্থা কি আছে? অবশ্যই ব্যবস্থা আছে, অবশ্যই তো ব্যবস্থা। সেই ক্ষেত্রে কি হচ্ছে? সেই ক্ষেত্রে হয়েছে এটা এমন, আমরা কিন্তু একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের সংবিধানে কিন্তু বলে দেয় যে লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, এই কথাটা কিন্তু বলা আছে। সংসদ সদস্য হিসাবে কিন্তু ওখানে আমরা অযাচিত হস্তক্ষেপ করি। হস্তক্ষেপ করে হচ্ছে কি, ওখানে আমাদের যে ডিগনিটিটা, এই ডিগনিটিটা নিজেরা কমিয়ে ফেলছি। যখন আমি টিআর কাবিকা নিয়ে কথা বলি, তখন অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট আমার যে সেই রেসপেক্টটা সবার অ্যাজ এ ল মেকার, সেটা তো আমার থাকছে না। আমি এখানে এসে আমাদেরকে যদি শুধু কনসেন্ট্রেট করানো হতো এটার উপরে, তাহলে কিন্তু যে সমস্যাগুলোর কথা আজিম ভাই বললেন, এই সমস্যাগুলো কিন্তু আমাদের আসতো না। আমরা কিন্তু, যেমন আজিম ভাই একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনি স্বতন্ত্র সদস্য, আপনি একটা ডিসিকে ফোন করেছেন অথবা এসপিকে চাচ্ছেন, আমার অভিজ্ঞতাও কিন্তু খুব সুখকর না। আমি এজ এ গভর্নমেন্ট রুলিং পার্টি এমপি, আমার খুবই সুখকর না। তো সেই জন্য বলবো যে আমাদের পজিশনটা আমরা নিজেরা হারিয়ে ফেলছি।
আমরা কিন্তু অযাচিত ওই আমাদের লোকাল গভর্নমেন্টে হস্তক্ষেপ করি যে আমরা, এটা কিন্তু আমাদেরকে যে খুবই একটা নেক্কারজনক অবস্থায় আমাদেরকে নিয়ে গেছে। এখান থেকে আমাদেরকে ফিরিয়ে আনা উচিত। আমি মনে করি যে এখান থেকে যদি ফিরিয়ে আনা যায়, তখন এমনকি অন্যদের কথা কি বলবো, সাধারণ মানুষ পর্যন্ত জিজ্ঞেস করে কোথাও যাচ্ছি যে আপনি কি সরকার দলীয় সদস্য না বিরোধী দলীয় সদস্য। সাধারণ মানুষ, জানে সাধারণ মানে দলীকরণ এমন পর্যায়ে মানে গেছে। সাধারণ মানুষের মধ্যেও এই বিভাজনটা এসছে কিন্তু, এবং নিয়ে আসছি আমরা। আমরা স্কুলের একটা নিয়োগ দিব, আমরাই নিয়োগ দিতে হবে আমাদের। কেন? সেখানে উপজেলা চেয়ারম্যান আছে, চেয়ারম্যানরা আছে, মহিলা মহিলা মেম্বাররা আছে, চেয়ারম্যানরা ভাইস আছে। চেয়ারম্যানরা আছে, Yes. তারা দে উইল ফুলফিল দেয়ার ডিউটিস। কিন্তু না, সব জায়গায় যে আমাদের কথা বলতে হবে। আপনার কাছে জানতে চাইব, এই আইন প্রণয়ন বা সরকারি দল এই যে কমিটিগুলোর ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে, কিন্তু এই পরিবর্তনটাকে শো অফে রাখতে চায় না আসলে ইফেক্টিভ করতে চায় বলে আপনার মনে হয়েছে? অর্থাৎ এটা তো- ভবিষ্যতে গিয়ে হয়তোবা একটু চেঞ্জ হতে পারে। এটা তো বস্তুত পক্ষে, যেমন আমি বলে থাকি আইন আছে, ও আমাদের মাননীয় সংসদ সব বেলাল যেটা বললেন যে 1200 আইন আছে, বেশিরভাগ আইনই ব্রিটিশ আমলে প্রণয়ন হয়েছে। এগুলো অনেকগুলো আপডেটেড হয়নি আমাদের এখনকার জেনারেশনে, ঠিক আছে। তার মধ্যে অনেকগুলো হচ্ছে যেমন পুলিশ অ্যাক্ট, কবে 1846 না 1852, ওইটা এখনও চলছে, কিন্তু আমরা কিছু টাচ করতে পারিনি। অনেকবার বলা হয়েছিল কিন্তু হয়নি, কয়েকবার হয়ে ইত্যাদি। এনিওয়ে, এটা অনেকগুলো আছে, অনেকগুলো আছে। তো সেগুলো বাদই দিলাম। কিন্তু কথাটুকু হলো, আপনি ওই চেয়ারে আছেন, চেয়ারটা কিন্তু বানানো হয়েছে বসার জন্য মানুষ। সেই চেয়ারে কারা কারা ব্যক্তি, আপনি আজকে এখানে এই পুরো প্রোগ্রামটা আপনি কন্ডাক্ট করছেন, আপনি যেভাবে আমাদেরকে ধাবিত করছেন আমরা সেভাবেই এগোচ্ছি। চলছি। আমরা তো এর বাইরে যাবো, বিকজ এই মুহূর্তে আপনি উপস্থাপক, আপনি কন্ডাক্টর। এটাই সিনক্রোনাইজেশনটা। এটা নির্ভর করে যে যদি চায়, যারা দায়িত্বশীল পদে আছে, বিশেষ করে রাজনীতির যারা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন, অথবা এখানে তো আমরা আরও পিন পয়েন্ট আমি বলবো, দুই দলের দুজন নেতা আছেন, অন্যান্য দলে আছেন, তারা যেই দল যখন ক্ষমতায়, সেই দল যদি মনে করে আমরা এইবার ঠিক আছে, দাস ফার নো ফাদার, আগে কি হয়েছে, বাদ সংসদীয় গণতন্ত্র, মানে সংসদীয় গণতন্ত্র, কাজ করে যাব, নির্বাচিত হয়ে এসেছি একদম টু দ্য বেস্ট অফ আওয়ার অ্যাবিলিটি অ্যান্ড জাজমেন্ট, নিজের বিবেক বুদ্ধি বিবেচনা করব, এবং নোবডি ইজ অ্যাবাভ ল, লেট দেয়ার বি প্রপার অ্যাপ্লিকেশন অফ ল, তাহলে একটা দিক। আর আমি যদি বলি আর এর আগে আমাকে রাস্তা পিটিয়েছে পুলিশে, এইবার ওদেরকে পিটিয়ে দেবো গিয়া, আমরা যে এরকম হচ্ছে এখন তাই হচ্ছে গিয়ে। তো কাজে এটা মন মানসিকতার ব্যাপার, মাইন্ডসেটের ব্যাপার। কাজেই যা আছে সবই আছে, এটা প্রয়োগটা যদি আমরা সঠিকভাবে করি, অবশ্যই আগামীতে উন্নতি হবে। ওয়ারেসাত হোসেন বেলাল, ঠিক এই জায়গায় আপনি যেহেতু সরকারি দলের সংসদ সদস্য, আপনি কি মনে করেন যে এই কমিটিগুলোর ক্ষমতা বাড়ানো উচিত, এই জন্য এটিকে একটি আইনের আওতায় আনা উচিত, যে আপনারা শুধু সুপারিশ করবেন না? হ্যাঁ, এটা একটা বিষয় আছে, সেটা হচ্ছে যে শুধু সুপারিশের মধ্যে যদি আটকা থাকে, যে অবস্থায় আমরা পড়ে গেছি, তখন কাগজের স্তূপ বাড়বে, কাজ হবে না। আমাদের যদি তিনটা অর্গান ঠিকভাবে কাজ করতো তাহলে প্রবলেম হতো না। কিন্তু যেহেতু অর্গানগুলো কাজ করছে না, সেহেতু এটা বাড়ানো উচিত। আবার পাশাপাশি এটাও কথা আছে, বাড়ানোর ফলে আমরা যদি ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে যাই, সেটাও তো হতে পারে, সেটাও হতে পারে। চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে। আবার আশাবাদের কথা যদি আমি বলি, আমি দেখব যে আশাবাদী হওয়ার যথেষ্ট আমাদের কারণ আছে, কিন্তু আশাবাদী আমরা থাকতেই হবে, না হলে সমাজ আগাবে কিভাবে। এবং এখানে আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে যে বিরোধী দলের একটা ভূমিকা থাকে, কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে বিরোধী দলের। দে আর দ্য শ্যাডো গভর্নমেন্ট। এই শ্যাডো গভর্নমেন্ট যখন প্রতিনিয়ত এসে আমাকে হুইপ করবে, আমি সরকার দলীয় সংসদ সদস্য, সো হোয়াট, আমি পাওয়ারে আছি, সো হোয়াট, প্রতিনিয়ত যখন করবে এবং আমরা যখন প্রতিনিয়ত আলাপ আলোচনা করব, তখন কিন্তু আমাদের মধ্যে এই যে দূরত্ব কমে আসে। প্রিয় দর্শক, সংসদ কথায় আমরা আরেকটা বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ফিরে আসবো এই আলোচনায়। আশা করি আমাদের সঙ্গে থাকবে।
প্রিয় দর্শক, আবার ফিরে এলাম আমরা সংসদ কথা অনুষ্ঠানে। আমরা আজকে কথা বলছি সরকার ও সংসদের কার্যক্রম তদারকিতে জাতীয় সংসদ সদস্যদের ভূমিকা। এ বিষয়ে আমাদের সঙ্গে আজকে কথা বলছেন মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল আজিম এবং সংসদ সদস্য জনাব ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। বিরতির আগে আমরা কথা বলছিলাম সংসদীয় কমিটিগুলোর ক্ষমতায়ন প্রসঙ্গে। এবার যদি একটু আসি যে আমরা সংসদীয় কমিটি থেকে বেরিয়ে যাই, আমরা একেবারে অধিবেশনের ফ্লোরে আছি, প্লেনারিতে আছি। সেখানে মাননীয় সংসদ সদস্যরা বিভিন্ন সময় নানা বিষয়ে আলোচনা করছেন, বিতর্ক হচ্ছে। যে বিষয়গুলো উত্থাপিত হওয়ার সুযোগ আছে কি নেই সেটি পরের কথা, যা হচ্ছে সেই আলোচনাটা কতটুকু সংসদীয় হচ্ছে, অর্থাৎ পার্লামেন্টারি ডিবেট, এটা তো হলো একটা আর্ট। হ্যাঁ, তো সেই জায়গায় আমাদের সংসদ সদস্যরা কেমন ভূমিকা পালন করে? সুন্দর প্রশ্ন তুলেছেন। তার আগে আমি একটু, আপনি ক্ষমতায়নের কথা তুলে বোধহয় লয়টা আপনার হারিয়ে গেছে। সংসদীয় কমিটির ক্ষমতায়নের ব্যাপারে একটি চিন্তাভাবনা এবার হয়েছিল, বিশেষ করে প্রথম দিকে যে কোনো একটা খুব পাওয়ারফুল কমিটিতে একজন আসেনি পাওয়ারফুল ব্যক্তি, সেটাকে কেন্দ্র করে সরকারি দলেরই যারা সিনিয়র মোস্ট লিডার যারা আছেন তারা চিন্তা ভাবনা করেছিল একটি বিল আনা হবে যাতে করে স্ট্যান্ডিং কমিটিকে, এই সংসদীয় কমিটিকে একটা ক্ষমতা দেওয়া হয় আইনের মারফতে, যাতে করে ডাকলে আসতে হবে। এই আইনটি পরে পাস হয়নি, এটা হয়নি, কাজে ক্ষমতায়ন দেওয়া করা হয়নি। এক, দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা তুলেছেন যে এই যে বিতর্ক, ডিবেট, এইটা তো বিতর্কটা চমৎকার একটি সুযোগ সংসদে, এবং সংসদে আপনি যত সুযোগ করে দেবেন। আমার ভাই বেলাল বলল যে বিরোধী দলের যে সংসদীয় গণতন্ত্রের বিরোধী দলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দুর্ভাগ্যত আমাদের একটা কালচার হয়ে গেছে, রাজনৈতিক সংস্কৃতিতে এটা দেখা দিয়ে আকার ধারণ করেছে যে যেই দল ক্ষমতায় যাবে বা অন্য দল আর সংসদে যাবে না। তো তাই হয়েছে, এবারও তাই হয়েছে, এর আগে সংসদে হয়েছিল, তার আগে সংসদে হয়েছিল, তো পরপর এটা হয়ে আসছে। এটা আরও খারাপে দিয়ে যাচ্ছে যদি না আমরা, ইফ দিস ট্রেন্ড ইজ নট অ্যারেস্টেড, এটাকে যদি আমরা ফেরত না আনতে পারি। এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আরেকটি বলেছে মাননীয় সংসদ বেলাল, যে বিরোধী দলের কথা কিন্তু কাজে আসে। যতই বলেন, আমি একজন স্বতন্ত্র সংসদ সদস্য, আমি অনেকগুলো কথা বলি, আমি লক্ষ্য করেছি কথাগুলোকে পছন্দ হয় না কিন্তু অনুধাবন করা হয়, এবং অন্তত লবি তোলো বলে যে ভাই পাস করতে পারলাম না কিন্তু আপনি কথাটা ঠিক বলেছেন, তা আমি ঠিক পাস করতে পারি, মনে রাখলো বলে দেখব। তো কথা হলো এইগুলো জিনিস অত্যন্ত গুরুত্ব। উই আর অল হিউম্যান বিং, আফটার আমরা তো মানুষ। তো কাজেই যারা এসছে এরা তো আর এমনিতে আসে, নির্বাচিত এসছে, এবং এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি আছেন, সরকারি দল আছেন, বিরোধী দল আছেন। তো কাজে বিরোধী দলের যে এই যে একটা তাদের মতামত থেকে, তাদের ভূমিকা থেকে পুরো সংসদ বঞ্চিত হচ্ছে তথা জাতি বঞ্চিত হচ্ছে, এটা মোটেই কাম্য নয়। বিতর্ক আরও প্রাণবন্ত হবে, যে আমি যে সবই খালি বিরোধ করে কথা বলি তা নয়। বেলাল যদি মনে করে না আজিম ভাই এই কথাগুলো তো ভালো কথা বলেছে, নোট নিয়ে একটা ব্যবস্থা নেয়, তাহলে অবশ্যই হবে। অথবা দু চারজন যদি আমাকে সমর্থন করতে পারে ওখান থেকে, কিন্তু তারা করতে পারে না, ওই জুজুর ভয় আর্টিকেল 70। কিন্তু আর্টিকেল 70 কিন্তু বাধা নেই, না না কোনো বাধা নেই। বলা হয়েছে ভোটে দিলে যদি আপনি, ইফ ইউ ভোট এগেইনস্ট দ্য পার্টি, সবগুলো তার ভোটে আসছে না। আমি এমনকি আপনার সাথে দ্বিমত পোষণ করার পরও আলোচনা শেষ হতে আমি আপনার সাথে একমত পোষণ করতে পারি, ডিসিশন ইজ ইউনানিমাস। ওইটা হয়ে গেছে আসলে একটা মনস্তাত্ত্বিক প্রবলেম। এই ডিবেটের কথাটা যেটা আসছে, মাঝখানে যখন বিরোধী দল ওনারা ছিলেন তখন একটা পর্যায়ে এত খারাপ হয়ে গিয়েছিল, আমরা আমাদের কলিগদের সাথে আলোচনা করতাম যে পার্লামেন্ট এক্সিস্ট করবে কি করবে না, এই ধরনের একটা কথা মনে হচ্ছিল। কিন্তু আমাদের কারণ এত অশ্লীল শব্দচয়ন হচ্ছে পার্লামেন্টে, এটা তো চিন্তা করা যায় না। তো যেই ভাই যারা করতেছেন তারা তো সঠিক কাজটা হচ্ছিল না। কিন্তু প্রথম দিকে খুবই সুন্দর আমরা একটা চললাম, বিরোধী দল আসলেন, বিরোধী দলও খুব ভালো চলছিল, হঠাৎ করে উত্তপ্ত হয়ে গেল, তারপর আবার বিরোধী দল চলে গেলেন, আর আসলেন না। তারপর এখন তো আজিম ভাই আছেন, উনি একাই চালিয়ে গেছেন। দর্শক, আমাদের সঙ্গে কথা বলছেন মাননীয় সংসদ সদস্য জনাব ফজলুল আজিম এবং ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক। এই ঠিক একই বিষয়ে আমরা একটু স্টুডিওর বাইরে গিয়েছিলাম বিশিষ্টজন সংসদ সদস্যের কাছে, সে ব্যাপারে তাদের মূল্যায়নগুলো আমরা একটু শুনে নিতে চাই। আমাদের অনেক অপশন আছে, যেমন ৭১ বিধি আছে, সেখানে আমরা জনদুর্ভোগ নিয়ে কথা বলতে পারি।
আমাদের অন্যান্য পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়েও আমরা কথা বলতে পারি। আমরা আসলে একজন সংসদ সদস্য ইচ্ছা করলে যে কোনো সময় সৃজনশীল কাজে, গঠনমূলক যে কোনো কাজেই কিন্তু তারা মানুষের মঙ্গলের জন্য তারা কথা বলতে পারে, এটা কোনো বাধা নেই। এবং আমি 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 দেখেছি যে অনেক সংসদ সদস্যরাই বলে। সুতরাং এটা ঠিক না যে যারা ব্যাক বেঞ্চার, আসলে জাতীয় সংসদে ব্যাক বেঞ্চার প্রত্যেকের সিটটা নির্দিষ্ট করে দেওয়া। সুতরাং ইচ্ছা করলেই একজন সামনের বেঞ্চে আসতে পারবে না, কিংবা ইচ্ছা করলে একজন পিছনের বেঞ্চে যেতে পারবে না। যার যার সিট তাকে তাকে রাখতে হবে। এবং যেক্ষেত্রে 300 জন নির্বাচিত সংসদ সদস্য এবং আরও 50 জন আছে আমাদের নারী সদস্য, স্পেশাল কোটা যেটা নারী সদস্য। সুতরাং এই যে 350 জনের একটা সংসদ, এই অধিবেশনে যে কোনো সংসদ সদস্যই যে কোনো জায়গায় বসে থেকে, তার নিজের জায়গায় বসে থেকে সে তার আইন প্রণয়নের কথা বলতে পারে, সে দুর্ভোগ নিয়ে কথা বলতে পারে, জাতীয় সমস্যা নিয়ে, জাতীয় যে কোনো সমস্যা নিয়ে তারা কথা বলার সুযোগ আছে, এবং বেশিরভাগ সংসদ সদস্যই সেটা করে। এমপিরা মনে করেন যে দলের বিরুদ্ধে বা দলের নেত্রীর নির্দেশের বিরুদ্ধে কোনো কথা বললেই তারা তাদের উপরে দলের থেকে বহিষ্কার এবং সংসদ পদ হারানোর ভয় বয়ে থাকে সবসময়। এটা ঠিক না, কিন্তু ঠিক না হলে এমপিরা মনে করে যে এটাই বোধহয় সঠিক। তাছাড়া যেটা হয়েছে সেটা হলো যে এমপিদের মনে সবসময় আরেকটা ভয় থাকে যে আগামী নির্বাচনে দলের মনোনয়ন পাবেন কিনা। যদি দলের বিরুদ্ধে, নেত্রীর বিরুদ্ধে দলের যে স্ট্যান্ড, তার বিরুদ্ধে কোনো কথা বললে আগামীতে নাও পেতে পারেন, এই ভয়ে ভয়ে থাকেন। সেটার কারণ হলো যে দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। কোনো দল, দুইটি যে বড় বড় দল, তার কোনোটার মধ্যেই গণতন্ত্র নেই, এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মনোনয়ন দেওয়া হয় না। মনোনয়ন দেওয়া হয় দলের প্রধান যিনি আছেন তার খেয়াল খুশি মতো, তিনি যাকে পছন্দ করেন তাকেই মনোনয়ন দেন, এবং তাকে পছন্দ করেন না তাকে মনোনয়ন দেয় না। একবার এমপি হওয়ার পরে দ্বিতীয়বার যে দলের মনোনয়ন পাবেন এবং নির্বাচন করতে পারবেন এই নিশ্চয়তা কারো মনে নাই। সেই জন্যে এমপিরা যেটা চায় সেটা বলে না। যেটা বলে সেটা হলো দলের নেত্রী কী বললে খুশি হবেন, কী বললে তার আসন ঠিক থাকবে, কী বলে দলের মধ্যে তার অবস্থান ঠিক থাকবে, সবসময় এই ভাবনায় থাকেন বলে তারা সঠিক কথাটা বলতে পারেন। ফজলুল আজিম এবং ওয়ারিসাত হোসেন বেলাল, আমরা কথা বলছি আসলে যে সরকার এবং সংসদের কার্যক্রমের তদারকিতে জাতীয় সংসদ সদস্যদের ভূমিকা। এখন আরেকটি কথা হলো যে আজিম ভাই, আপনাকে দিয়ে আবার শুরু করি, সেটা হচ্ছে এটাও একটা বলা যে সংসদ সদস্যরা কি করেন, যে টিআর কাবিখা, উপজেলার উপদেষ্টা, বা অন্য জায়গায় নজরদারি করা, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, এই তো। ল মেকিংয়ে খুব বেশি ভূমিকা থাকছে না। সেটা ল মিনিস্ট্রি থেকে সেই ড্রাফটিং অ্যান্ড লেজিসলেশন ইউনিট তারা যেটি ফ্রেম করছে, সেখানে কমিটিতে এসে একটু দেখাশেখা হচ্ছে, শব্দ, সেমিকোলন, দাড়ি, কমা কিছু বাদ যাচ্ছে বা যাচ্ছে না, আইন হয়ে যাচ্ছে, এই তো। কিন্তু আমি বলছি যে এখন আপনি পার্লামেন্টে সরব আছেন, সবসময় কথা বলেন, ওয়ারিসাত হোসেন বেলাল আপনিও কথা বলেন, কিন্তু নীরব কিছু সংসদ সদস্য কিন্তু আছেন, হ্যাঁ, তাদেরকে কথা বলতে দেখা যায় না, তারা সময়টা পার করছেন। আবার অনেকে ধরে নেন যে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা, ওটির সুযোগ উনি নেবেন, অথবা বাজেটের ওপর সাধারণ আলোচনা। এই যে এর বাইরে যে সংসদ সদস্যরা আবার ওই আলোচনা বা বিতর্কে অংশ নেন না, এটি আমাদের কি মেসেজ দিচ্ছে? আমরা ভবিষ্যতের দিকে কোথায় যাচ্ছি? না, এটি অবশ্যই মেসেজটা এটুকু তারা উৎসাহিত বোধ করে না। ওগুলো তো আছে সবাই, বাজেট এবং রাষ্ট্রপতির ধন্যবাদ, ওখানে গিয়ে স্লট থাকে, কারো 5 মিনিট, কারো 15 মিনিট, কারো 25 মিনিটও নির্ভর করে সেই হিসাবে। কিন্তু দেখা গেছে আমি এইবার খেয়াল করেছি অনেকে সেই বক্তব্য থেকে তো বিরত থেকেছে। বিরোধী দল থেকে সরকারি দলের অনেকে বক্তব্য দেননি। তো এইটা আমি বললাম তো যে আপনি যে একটা উৎসাহ উদ্দীপনা, সেটা আস্তে আস্তে স্থিমিত হয়ে যাচ্ছে গিয়ে, এটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে গিয়ে, এটাই আমার কাছে একটা ভাবনা বিষয়। আমি এই ব্যাপারে আমার একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই ব্যাপারে এগিয়ে আসা উচিত আজিম ভাইদের মতো যারা ভেটারান পার্লামেন্টেরিয়ান, তাদের এগিয়ে আসা উচিত। আমরা যারা নবীন এসছি আমাদেরকে উৎসাহিত করা উচিত, যে এসেই হাউসে বলা উচিত, আমাদের শুরু হওয়ার আগে লবিতে, যে আপনি এই পয়েন্টটা উঠান, আপনাদের জন্য ভালো হবে। কারণ বিকজ হি ইজ এক্সপিরিয়েন্সড। তোফায়েল ভাইয়ের বলা উচিত, অন্যান্য যারা আছেন তাদের বলা উচিত। বললে তখন হয় কি, মানে এমপিদের মধ্যে মানে ফ্লোরের বাইরেও একটা আদান প্রদান থাকা উচিত। আদান প্রদান থাকার জন্য তো আমাদের লবি রাখাই হয়েছে, সেখানে অন্য আলাপ না করে
কে কাকে কয়টা চাকরি দিব আর কাকে কয়টা করব, ওই সমস্ত আলাপ না করে আমরা যদি এই আলাপগুলো অন্তত করতাম, তখন কিন্তু পার্লামেন্ট স্ট্রেংথেন হতো এবং আমাদের মতো যারা নতুন এসছি আমরা তখন চিন্তা করতাম যে না, আমরা একটা ভেটারান পার্লামেন্টেরিয়ান হিসাবে ইমার্জ করব। ধন্যবাদ। আমাদের একেবারেই শেষ পর্যায়ে ফজলুল আজিম, আপনি শুধু একটু কনক্লুশনের দিকে আমরা যাচ্ছি। আপনি কি মনে করছেন এই যে আমরা যে বিষয়টাতে কথা বললাম, অর্থাৎ এমপিদের আরও ইফেক্টিভ রোল বা পার্লামেন্টের আরও ইফেক্টিভ রোল, ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি খুব চটজলদি যদি দুই একটি সুপারিশের জায়গায় আসতেন যে আপনি এরকম একটি চিন্তাভাবনার মধ্যে আছেন। সুপারিশের ক্ষেত্রে যেটা বলবো, একটি তো হলো এই যে আমাদের প্রাতিষ্ঠানিক, আমরা বলি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। সবাই, সব সরকারি সব দলই ক্ষমতা এসে বলে, কিন্তু পরবর্তীতে এটা অবহেলিত হয় এই কথাটুকু। আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, সংসদকে আরও বেশি করে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। যদিও রাষ্ট্রের 3টি অঙ্গ, কিন্তু তার মধ্যে যতই বলেন দেশ পরিচালনা করে কিন্তু এই লেজিসলেচার, এই জাতীয় সংসদ, এখানে নির্বাচিত যারা এখান থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী হচ্ছেন, ল মিনিস্টার হচ্ছে। তো কাজেই আমরা এই ব্যাপারে যদি বিশেষ মনোযোগী হই, বিশেষ করে পলিটিক্যাল পার্টিজ এবং লিডারশিপে যারা আছেন, তাহলে অবশ্যই তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো দলগুলোকে গণতন্ত্রায়ন করার প্রয়োজন আছে, এবং গ্রাসরুট লেভেল থেকে, তৃণমূল পর্যায় থেকে উপরে। এখন আমরা কিন্তু যেমন আমি অনেক সময় মানে যে কোনো আউট অফ ফ্রাস্ট্রেশন বলতে, যে ভাই এই নাজেল হওয়া কমিটি দিয়ে চলবে না। নাজেল হয় যে এখানে অমুকখানে এই ছাত্রদের এই কমিটি ওই কেন্দ্র থেকে যাবে, কেন ছাত্র ওখান থেকে নির্বাচিত হয়ে আসুক, অথবা যুবকদের এই কমিটি হবে, অথবা মূল দলের এই কমিটি, এটা না, গ্রাসরুট থেকে আসতে হবে এবং এটা শেষ পর্যন্ত থাকতে হবে গিয়ে। আপনি এটা খেয়াল করবেন যে আমরা যেই বিলাতি গণতন্ত্রের কথা বলে থাকি, ওখানে কিন্তু এই সাময়িককালে মার্গারেট থ্যাচারকে কিন্তু তার দল থেকেই বহিষ্কার না, তার ক্ষমতা চ্যুত করা হয়েছিল। উনি প্রধানমন্ত্রী ছিলেন, তার দলই এক পর্যায়ে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতাচ্যুত করে জন মেজরকে প্রধানমন্ত্রী করে। এরপরে আবার লেবার পার্টি টনি ব্লেয়ার কিন্তু তার দল ওই যে সেই ইরাকে গেছে কেন আমেরিকার, সেই কারণে তাকে দলই তাকে ক্ষমতাচ্যুত করে, পরে ব্রাউনকে এনে বসায়, কিন্তু তখন সময় ছিল। এইবার যেমন রিসেন্টলি ডেভিড ক্যামেরন, সে নিয়ে আসলো আলোচনায়, বিষয়বস্তু নিয়ে আসলো সিরিয়া আক্রমণ করার জন্য, কিন্তু তার দলের এমপিরা তার এটা বিরুদ্ধে ভোট দিয়ে এটা পাস করেনি। দিস ইজ গণতন্ত্র, এটাই সংসদীয় গণতন্ত্র। কিন্তু কাজেই সেই গণতন্ত্র চর্চা সত্যিকার অর্থে করলে আমাদেরকে সত্যিকার অর্থে আমাদের দলগুলোকে আগে গণতন্ত্র মনা করতে হবে। কাজে এরপরেই আসছে 2 নম্বর হলো ক্ষমতায়ন, যেটা বলছি। 3 নম্বর হলো এই যে কোন দলের কে একজন নির্বাচিত হয়ে আসার পরে সংসদ সদস্য 300 জন, আরও 50 জন আছেন, 300 পর্যন্ত, উনি মাননীয় সংসদ সদস্য। আর মহান সংসদ মানে মহান সংসদ, আমরা মুখে বলে থাকি মহান সংসদ, কিন্তু মহান সংসদের থেকে আমরা অনেকগুলো অপসংস্কৃতি চর্চা করি, যেগুলো কাম্য নয়। এবং সব কিছু মিলিয়ে এখানে যতই ঝগড়া করি না, বাইরে সবাইকে বোঝাতে হবে যে উই আর ওয়ান বডি, সকল সংসদ সদস্য একটি বডি, পার্লামেন্ট ইজ ওয়ান বডি অ্যান্ড পার্লামেন্ট ইজ ভেরি পাওয়ারফুল। ধন্যবাদ। ওয়ারিসাত হোসেন বেলাল, আমি এই ব্যাপারে তো অবশ্যই আমি একমত। এখন সেখানে আমাদের দলের একটা পজিটিভ সাইড আমি বলতেই হয়, না হলে তো হয় না। সেটা হচ্ছে যে তৃণমূলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে টিকে থাকার জন্য যে পরিমাণ সংগ্রাম করতে হয় আমাদের, এটা একটা অসম্ভব, এবং সেই সংগ্রামের মধ্যে দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে হয়, এবং মাঝামাঝি পর্যন্ত ঠিক থাকে, তারপর এসে হয়তো অনেক কিছু, হয়তো কত কিছুই হয়। তো আমি মনে করি যে এটাও ঠিক, এবং ওইভাবেই গণতন্ত্রের ধারাটা যদি আস্তে আস্তে উপরে উঠে আসে। আমাদের যে স্বাধীনতা লাভ করেছি আমরা, এই স্বাধীনতায় কিন্তু এই মহান সংসদের বিষয়টা কিন্তু অত্যন্ত শক্তিশালী, অত্যন্ত শক্তিশালী। ছত্রে ছত্রে এই কথা বলা আছে আমাদের 10ই এপ্রিলের সেই আমাদের প্রোক্লেমেশন, ঘোষণাপত্র, তারপর যেটা সেই ঘোষণাপত্রের বলেই কিন্তু প্রবাসী সরকারের গঠন, এগুলো সব কিছুই যদি আমরা দেখি, তাহলে দেখব যে গণতন্ত্রকেই সমুন্নত রাখার জন্য, গণতন্ত্রকেই উৎসাহিত করার জন্য সমস্ত কিছু বারে বারে বলা হচ্ছে। কিন্তু সত্যি কথা তো এটাও, এক সময় তো এটা ধারাটা বন্ধ হয়ে গিয়েছিল। এই বন্ধ অনেকগুলো বছর এটা বন্ধ ছিল। এই যে বান্ধাত্ব,
এই বান্ধাত্বর মধ্য দিয়ে এত ক্লেদ এটাকে স্পর্শ করেছে, এই ক্লেদকে সরাতে একটু সময় লাগবে। আমি ওই যে আগেও বলেছি, আমি আশাবাদী ক্লেদ অবশ্যই সরানো যাবে, এবং আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। যারা রিয়েলি, যারা অভিজ্ঞ, তারা যদি নবীনদেরকে উৎসাহিত করেন, ধরিয়ে দেন ভুলটা, তাহলে ধীরে ধীরে হয়ে একটা বডি হিসাবে, বাইরে ভেতরে আমরা আলাদাই আছি, বাইরে আমরা একটা বডি হিসাবে আবির্ভূত। ধন্যবাদ। ধন্যবাদ মোহাম্মদ ফজলুল আজিম, ধন্যবাদ ওয়ারেসাত হোসেন বেলাল, আপনারা দুজনেই মাননীয় জাতীয় সংসদ সদস্য। আপনাদের সবাইকে ধন্যবাদ এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শেষ করছি আজকের সংসদ কথা। যে কথাটি আমাদের অতিথি দুজন জাতীয় সংসদ সদস্য বললেন, যে দেশ পরিচালনা করে আসলে জাতীয় সংসদ, কিন্তু তারপরেও বাইরের যে আমাদের যে উপলব্ধিটা হয়, যে সেখানে সরকারের যতটা ঔজ্জ্বল্য থাকে, জাতীয় সংসদের ঔজ্জ্বল্যটা ততই যেন ম্লান মনে হয়। আমরা চাই জাতীয় সংসদের ঔজ্জ্বল্য সবসময় উজ্জ্বল থাকুক। এ কথা বলে আমরা আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।